7 বছর পর বাড়ি ফিরেছে চৌধুরী বাড়ির 3 ছেলে। শুভ্র চৌধুরী, অয়ন চৌধুরী, নিলয় চৌধুরী। বাড়ি ফিরেছে বললে ভুল হবে, পড়াশোনা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরেছে 3 ভাই। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ, সবাই খুশিতে আজ আত্মহারা। নাতি আসার খুশিতে নাতিদের পছন্দের রান্না করছে হেনা বেগম। সে আজ ভীষণ খুশি, আজ এত বছর পর তার 3 নাতি দেশে ফিরছে। তার খুশি দেখে কে? মনে মনে হেনা বেগম বলে। আজ যদি বড় বৌমা থাকতো কতই না ভালো হতো। বলেই দীর্ঘশ্বাস ফেলেন। রান্না শেষ করে সিঁড়ি বেয়ে চলে আসেন উপরে একটা রুমে। কোনো কিছু না ভেবেই রুমের ভেতরে চলে যান। বিছানার ওপর পেটে বালিশ চেপে ধরে শুয়ে আছে এক রমণী। হাত খোপা করা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে, মুখ শুকনো, চেহারা ফ্যাকাশে। তারপর মনে হচ্ছে জান্নাতের কোনো অপ্সরা শুয়ে আছে। হেনা বেগম এই রূপ দেখে ভয় হয় ভীষণ। এই মেয়ের রূপ তার জীবনের কাল না হয়, তার মেয়ের ভাগ্যের মতো যেন এই মেয়ের ভাগ্য না হয়। এই রূপ তার মেয়ের জীবনের কাল হয়েছিল। রূপগুণ কিছু না, মানুষ দিন শেষ হেরে যায় ভাগ্যের কাছে। দীর্ঘশ্বাস ফেলেন হেনা বেগম। সারা রাত পেটে ব্যথার জন্য ঘুমাতে পারেনি রোদ। ফজরের আগে আগে ঘুমিয়েছে। আস্তে করে ডাকে। রোদ, রোদ, এই রোদ, ওঠ, অনেক বেলা হয়ে গেছে। পিট করে চোখ খুলে তাকায় রোদ। হেনা বেগম বলেন। পেটে ব্যথা কমেছে এখন? হুম, আগের থেকে অনেকটাই কমেছে নানু। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, এখন 10টা 30 বেজে গেছে। নানু, এত বেলা হয়ে গেছে, তুমি আমাকে ডাকোনি কেন? কত কাজ আছে বাড়িতে, সেগুলো করতে হবে। কথাগুলো বলেই রুম থেকে বের হতে যাবে, তখনই হেনা বেগম বলে। রোদ, দাঁড়াও। রোদ প্রশ্নসূচক চাহনিতে তাকিয়ে বলে। নানু, বাড়িতে অনেক কাজ, আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো ঝামেলা হোক। হেনা বেগম বলে। তুমি আজকে রুম থেকে কোথাও বের হবে না, রুমের ভেতরে থাকবে। আর তোমার কোনো কাজ করতে হবে না, সময় মতো খাবার আমি রুমে পাঠিয়ে দেব। রোদ অবাক হয়ে বলে। কেন দাদি? হেনা বেগম বিরক্ত হয়ে বলে। মুখের উপর প্রশ্ন করা আমার একদম পছন্দ নয় রোদ। তারপর বলি, শোনো, শুভ্র দেশে আসছে, আর যদি তোমাকে এই বাড়িতে দেখে তো তুল কালাম করবে। শুভ্র কথা শুনতে মনে মধ্যে চ্যাট করে ওঠে। হেনা বেগম এই কথা বলেই রুম থেকে চলে যান। সকাল 11টা 23 মিনিট। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে 3 ভাই। আরাফ চৌধুরী, আরিফ চৌধুরী, আরমান চৌধুরী। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর। গ্লাসের দরজা ধীরে ধীরে খুলে গেল। হাজারো মানুষের ভিড়ের মাঝেই যেন মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। প্রথমে বেরিয়ে এলেন শুভ্র চৌধুরী, গাঢ় কালো শার্টে মোড়া, সানগ্লাসে ঢাকা, ঠান্ডা দৃষ্টি, লম্বা দেহ, শক্ত গঠন, ঠোঁটে কোনো হাসি নেই। তার প্রতিটি পদক্ষেপ যেন চারপাশে কাঁপন ধরাচ্ছে। মুখে স্পষ্ট গম্ভীরতা, যেন এই পৃথিবী তাকে ভয় পায়। তার কিছুটা পেছনে হাঁটছে অয়ন চৌধুরী, পরনে হালকা নীল শার্ট, কাঁধে ব্যাগ, চোখে গভীরতা, ঠোঁটে মৃদু এক রহস্যময় হাসি, যেন সবকিছু সে খুব ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছে। গম্ভীর বড় ভাইয়ের ছায়ার থেকেও অয়নের আলাদা একটা আকর্ষণ আছে। সবশেষে আসে নিলয় চৌধুরী, ডেনিম জ্যাকেট, হুডি মাথায় দিয়ে, চুল এলোমেলো করে রাখা, হাসলেই টুক করে ডিম্পল পড়ে গালে, চঞ্চল ভঙ্গিতে হাত নেড়ে সবার দিকে তাকায়। মনে হয় যেন এই এয়ারপোর্টটাই তার নিজের স্টেজ। 3জন একসাথে হেঁটে বেরিয়ে আসে। আরাফ চৌধুরী শুভ্রকে জড়িয়ে ধরতে আসলে শুভ্র পাশ কাটিয়ে চলে যায়। শুভ্র বাবার চোখের পানি চিকচিক করছে। অয়ন এসে চাচাকে জড়িয়ে ধরে আর আস্তে করে বলে। শুভ্র এখন রেগে আছে চাচাজান, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি কষ্ট পেও না। অয়ন নিলয় সবার সাথে কুশল বিনিময় করে, কিন্তু শুভ্র কারোর সাথে কোনো কথা বলে না। সবাই এসে গাড়িতে বসে। গাড়িতে সবাই চুপচাপ। চৌধুরী ভিলা, কালো রঙের ঝকঝকে প্রাইভেট কারটি এসে থামলো চৌধুরী বাড়ির বিশাল লোহার গেটের সামনে। দুই পাশে সবুজ গাছের সারি, আর মাঝ বরাবর পাকা রাস্তা ধরে গাড়ি ঢুকে গেল ভিতরে। চৌধুরী বাড়ি 3 তলা বিশিষ্ট সেই প্রাচীন অথচ রাজকীয় স্থাপনা, যার প্রতিটি দেওয়ালে যেন শানের ছাপ। প্রথম চালার বিস্তৃত বারান্দা, সাদা পিলারের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে প্রশস্ত ড্রয়িং রুম,
ঝাড়বাতির ঝলক, নরম সোফা আর পুরোনো দিনের ছবি সাজানো দেওয়ালে। একপাশে কাঠের আলমারি, তার উপরে রাখা পিতলের শোপিসগুলা যেন বাড়ির ঐতিহ্যের সাক্ষী। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে যায় শুভ্র। দরজার সামনে দাঁড়িয়ে আছে হেনা বেগম, হাসি বেগম অয়নের আম্মু, আর মীরা বেগম নিলয়ের আম্মু, আর নীরা অয়নের বোন অহনা, আর টিনা নিলয়ের বোন তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাড়ির সব সার্ভেন্ট। শুভ্র তাদের সামনে সে তাকে সালাম করে, তারপর জড়িয়ে ধরে। তারপর কিছু না বলেই ওপরে নিজের রুমে চলে যায়। দীর্ঘ শ্বাস ফেলেন হেনা বেগম। এইদিকে অয়ন এসে সবার সাথে কুশল বিনিময় করে। নিলয়ের কথা জিজ্ঞেস করে সবাই। অয়ন বলে, আমার পেছন পেছন তো আসলো। আর এইদিকে নিলয় ফেসবুকে লাইভ দেখাচ্ছে তাদের বাড়ির। ঘুরে ঘুরে আশেপাশে লাইভ দেখাতে দেখাতে হঠাৎ পা পিছলে কাদার ভেতরে পড়ে যায়। অয়ন নিলয়কে আসতে না দেখে এইদিকেই আসছিল, কিন্তু এসে দেখে কাদার উপরে পড়ে গেছে, পুরো গায়ে কাদা মেখে একাকার। নিজের হাসি আর আটকে রাখতে পারে না, হো হো করে হেসে ওঠে অয়ন। নিলয় পড়ে যাওয়াতে ফোনটা হাত থেকে পড়ে আছে নিচে। অয়ন ফোন হাতে নিয়ে দেখে এখনো লাইভ চলছে। তাড়াতাড়ি ব্যাক ক্যামেরা দিয়ে বলে, সো গাইস, আপনাদের প্রাণপ্রিয়র অবস্থা দেখুন। বাড়িতে আসার খুশিতে সে মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে। নিলয় তাড়াতাড়ি এসে ফোনটা কেড়ে নেয়, তারপর লাইভটা কেটে দিয়ে বলে, হে ব্রো, কি করলে? আমরা আর মান সম্মান রাখলে না। হাসি থামিয়ে অয়ন বলে, বাড়িতে এসে সবার সাথে দেখা না করে লাইভ করছিস, তাই উপরে আল্লাহ অভিশাপ দিচ্ছে, বুঝলি? তাই তোর এই অবস্থা হয়েছে। আর এইভাবে কাদায় ঘোরাঘুরি খেয়ে দেখিয়ে ভালোই করছি, তোর আইডির ভিউ বাড়ছে। নিলয় মুখ কালো করে বাড়ির দিকে হাঁটা দেয়। অয়ন বলে, রাগ করিস না, আমি জাস্ট মজা করছি। চল বাসার ভেতরে চল। রাত 12:30। বাসার ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে রোদ। সারাদিন সে রুম থেকে 1 মিনিটের জন্য বের হয়নি, রুমেই ছিল। খাবারটা রুমে দিয়ে গেছে তার নানু, তাই সবাই ঘুমাতে চুপি চুপি ছাদে এসেছে। রোদ অন্ধকার আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকে, তারপর আনমনে বলে ওঠে, আচ্ছা, কতদিন এইভাবে লুকিয়ে রাখতে হবে এই লোকের কাছ থেকে? আমার জীবনটা কেন এমন হলো? আব্বু আম্মু এই নিষ্ঠুর পৃথিবীতে কেন আমায় একা একা রেখে চলে গেলে? আমাকে কেন নিয়ে গেলে না তোমাদের সাথে? এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর। কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না, কেউ না। আমাকে কেউ ভালোবাসে না তোমাদের মতো করে। আমার জীবনটা একটা অভিশাপ হয়ে গেছে, জানো? আর বাঁচতে ইচ্ছে করে না আমার। বলেই ফুপিয়ে কেঁদে ওঠে রোদ। গভীর রাতে কান্নার শব্দ, চারদিকে ঝিম মেরে আছে। হঠাৎ রোদ কেন জানি মনে হচ্ছে তার আশেপাশে কেউ আছে। রোদ পেছন ফিরে তাকায়, তখন ছাদের দরজার সামনে সে একটা ছায়া সরে যায়। কিছু ভয় পায় রোদ, ভয়ে ঠোকেলে, তারপর আস্তে আস্তে করে ছাদের দরজার পাশে আসে, কিন্তু কেউ নেই। ভয়ে ভয়ে নিচে নেমে যায়, রুমে গিয়ে শুয়ে পড়ে। সকাল 8:30। ঠাস করে একটা থাপ্পড় পড়ে রোদের গালে। থাপ্পড় একটু বেশি জোরেই পড়ে, ঠোঁট কেটে রক্ত পড়ছে, গালে 5 আঙুলের ছাপ পড়ে গেছে। টলমল চোখে নিচের দিকে তাকিয়ে আছে রোদ। হাসি বেগম বলে ওঠে, অপয়া অলক্ষী একটা মেয়ে, কোনো কাজ ঠিকভাবে করতে পারে না। রাগান্বিত হয়ে বলেন, যা, বাথরুমে কতগুলো ময়লা কাপড় রাখা আছে, হাতে কেচে সুন্দর মতো পরিষ্কার করে ছাদে শুকাতে দিয়ে আয়। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে আস্তে করে চলে যায় রোদ। এই বাড়িতে মার খাওয়া এটা হচ্ছে তার প্রতিদিনের রুটিন। কোনো কাজে ভুল হলে তাকে মার খেতে হয়। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস রোদের আজ তাই। সকাল সকাল ঘুম থেকে উঠেছে, রুম বাহিরে যাওয়া বারণ, তাই রুমের মধ্যে বসে বই পড়ছিল। হঠাৎ মেজমামি এসে বলে, তার নবাবজাদি সারাদিন কি এভাবে বসে বসে কাটানোর প্ল্যান করেছেন নাকি? রাজরানীর মতো এ বাড়িতে বসে বসে খাওয়া চলবে না। তাড়াতাড়ি রান্নাঘরে আসেন আর বাসার সব কাজ করেন। আস্তে করে বিছানা থেকে নেমে মাথায় ভালো করে ওড়না টেনে রুমের বাহিরে বেরিয়ে আসে। রান্নাঘরে কাজ করার সময় ভুলবশত হাত থেকে চায়ের কাপ পড়ে যায়, আর যার জন্য হাসি বেগম থাপ্পড় মারে। প্রায় 2 ঘন্টা ধরে কাপড় ধুয়ে পালতি করে নিয়ে ছাদে উঠছে রোদ। কোমরে ওড়না বাঁধা, চুলগুলো কোমর অব্দি বেনি করে ছাড়া, দেখতে বেশ লাগছে। জামা কাপড় শুকাতে দিয়ে যখন রোদ যেতে যাবে,
পেছন থেকে কারো ডাক আসে। এই মেয়ে শোনো। কোনো পুরুষালী কণ্ঠ পেয়ে ভয় কেঁপে ওঠে রোদ। রোদ ভয়ে ভয়ে পিছন ফিরে তাকায়। অয়ন ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। রোদকে এইভাবে ভয়ে ভয়ে তাকাতে দেখে অয়ন বলে, ভয় পাবার কিছুই নেই রোদ, আমি অয়ন, এদিকে এসো। রোদ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আস্তে করে সামনের দিকে এগিয়ে যায়। অয়ন বলে, রোদ কেমন আছো তুমি? কালকেরে আসলাম আর সারাদিন রাতও কোথাও তোমাকে দেখলাম না, কোথায় ছিলে তুমি? রোদ আমতা আমতা করেই বলে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অয়ন ভাই। আসলে আমার শরীর ভালো ছিল না, তাই রুমেই ছিলাম। অয়ন ভাই, অয়ন বলে। দিলে তো মনটা ভেঙে ভাইয়া ডেকে। চমকে তাকায় রোদ। অয়ন হেসেই বলে, তোমার মতো এক সুন্দরী মেয়ে যদি ভাইয়া ডাকে, কষ্ট তো তখনই। কচু গাছের সাথে গলায় দলে দিতে মন চায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ। অয়ন মনে মনেই বলে, আসলেই মেয়েটা অসম্ভব সুন্দর, শুধু সুন্দর নয়, মারাত্মক সুন্দর। পুরো চেহারায় যেন মায়াতে ভরপুর। হঠাৎ করে অয়ন খেয়াল হয় রোদের গালে লাল দাগ হয়ে গেছে। ভ্রু কুঁচকে অয়ন জিজ্ঞাসা করে, রোদ কি হয়েছে, তোমার গালে এইভাবে লাল দাগ হয়ে আছে? রোদ কিছুটা চমকে যায়, তারপর বলে, আসলে ভাইয়া তেমন কিছু না, অ্যালার্জির কারণে হয়তো ওইভাবে লাল হয়ে আছে বলেই রোদ মাথায় ওড়না দিয়ে গাল ঢেকে দেয়। অয়ন কিছু বলতে যাবে, তার আগেই নীলয় এসে বলে। বুড়ো কি করছো এখানে? আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে হয়রান। নীলয় হঠাৎ রোদের দিকে চোখ পড়তে পড়তে হাসি দিয়ে বলে ওঠে, এই আমাদের ছোট রোদ না, কত বড় হয়ে গেছে। কেমন আছো রোদ? আমি ভালো আছি ভাইয়া। দুজনে কুশল বিনিময় করে তারপর নীলয় বলে, শুভ্র ভাইয়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে। রুমে দেখে আসলাম, সেখানেও নেই। শুভ্র নাম শুনতে কেমন যেন কেঁপে ওঠে রোদ। অয়ন সেটা খেয়াল করে তারপর লিওনকে বলে, আমাদের বিদেশ থেকে যে বিজনেস স্টার্ট করেছিলাম, সেটাই নাকি কি নিয়ে ঝামেলা হয়েছে, সেখানেই গেছে শুভ্র। কি জরুরি কথা বলবি, আমাকে বল। নীলয় আমতা আমতা করেই বলে। বুড়ো আমি সব বিজনেসের মধ্যে থাকতে চাই না। অয়ন বিরক্ত হয়ে বলে। তাহলে আব্বু চাচা যান, এদের বিজনেস দেখাশুনো কর। নীলয় বলে। বুড়ো আমি কোনো বিজনেস সামলাতে পারবো না। অয়ন বিরক্ত হয়ে বলে। কেন পারবি না? ঘোড়ার ঘাস কাটবি তাহলে? নীলয় আবারও বলে। এত কিছু থাকতে ঘোড়ার গাছ কেন কাটবি শুনি? আমি সারা বিশ্ব ঘুরবো আর ব্লগ ভিডিও করব, তারপর বসে বসে খাবো। শুধু এত কষ্ট করার কেন মানেই হয় না। অয়ন নীলয়কে ব্যঙ্গ করেই বলে। শালা রাখ তোর ব্লগ ভিডিও, আসবে সারা বিশ্ব ঘুরবে আর ব্লগ করবে। বুড়ো তুমি জানো শাহরুখ খানের থেকেও আমার কত ফ্যান ফলোয়ার? শাহরুখ খানের মতো ঘুরে স্টাইল দিয়ে দাঁড়াতে যাবে এমন সময় ভিজা কাপড়ের পানি পড়ে ছিল ছাদে, যেখানে পা স্লিপ কেটে ধপাস করে পড়ে যায়। নীলয়ের অবস্থা দেখে রোদ অয়ন দুজনেই হেসে দেয়। এদিকে নীলয় বেচারা বলে। শালার কপাল, বাড়িতে আসার পর থেকে পড়ে যাওয়ার শনি লেগে আছে আমার ভীষণে। রোদের হাসি দেখে অয়নের হাসি থেমে যায়। অয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে। হাসি দিলে গালে টোল পড়ে, যার জন্য আরো বেশি সুন্দর দেখায়। মুগ্ধ চোখে তাকিয়ে আছে অয়ন। হঠাৎ অয়নের এমন দৃষ্টি দেখে থতমত খেয়ে যায় রোদ। চুপ করে সরে আসে, তারপর ছাদ থেকে চলে যায়। রোদ সরে যেতেই হুঁশ আসে অয়ন। তারপর নীলয়ের দিকে তাকিয়ে নীলয়কে উঠে দাঁড় করায়, তারপর নিচে নিয়ে যায়। দুপুর 12:30। বাসার সব রান্না বান্না শেষ করে যে না রোদ রুমের দিকে যাবে ফ্রেশ হতে, তখনই হাসি বেগম বলে। রোদ, এই রোদ শোনো। রোদ পিছন ফিরে তাকায়, তারপর বলে। জি মামি, কিছু বলবে? রোদ, তুমি শুভ্র রুমে গিয়ে শুভ্র রুমটা পরিষ্কার করে আসো, যাও। রোদ কিছুটা চমকে যায়, তারপর ভয়ে ভয়ে বলে। মামি তুমি অন্য কোনো সার্ভেন্টকে পাঠাও না, আমার পুরো শরীর ঘেমে নিয়ে একাকার, আমি পারবো না। হাসি বেগম রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন। আমি বলেছি তুমি যাও। রোদ ভয়ে ভয়ে হাঁটা দেয় শুভ্র রুমের দিকে। হাসি বেগম মনে মনে শয়তানি হাসি দেন, তারপর বলে। একবার শুভ্র এই অপয়া মেয়েটাকে দেখুক, তারপর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এই বাড়ি থেকে। রোদ শুভ্র রুমের সামনে এসে দাঁড়ায়, ভয়ে ভয়ে দরজা খুলে ভেতরে যায়, কিন্তু ভেতরে কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে রোদ, তারপর মনে মনে বলে। উনি আসার আগেই রুম পরিষ্কার করে চলে যাব, তাই তাড়াতাড়ি কাজে হাত লাগাই।
সারাদিন অনেক ব্যস্ততার কারণে অনেক ক্লান্ত শুভ্র রুমে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেবে। হঠাৎ রুমে ঢুকে দেখতে পেল পেছন ঘুরে কেউ দাঁড়িয়ে আছে। শুভ্র বলে ওঠে, কে ওখানে? হঠাৎ পুরুষালী কণ্ঠে চমকে ওঠে রোদ। পেছন ফিরে তাকাতে হাত থেকে শুভ্রকে দেখে। হাতে শুভ্রর ফটো ফ্রেমে ফ্লোরে পড়ে যায়। শুভ্রকে সামনাসামনি দেখে ভয়ে কাঁপতে থাকে রোদ। রোদ ভয়ে থরথর করে কাঁপছে, মনে হচ্ছে প্রাণ পাখি এখনই উড়ে যাবে। ভয়ে ভয়ে শুভ্রর দিকে তাকায়, শুভ্র দৃষ্টি শান্ত। রোদ ভয়ে ঘামছে, গলা শুকিয়ে গেছে। রোদ শুভ্রর চোখে চোখ রাখে, কিন্তু ভয় বেশিক্ষণ চোখ রাখতে পারে না। ভয়ে আবার মাথা নিচু করে নেয়। শুভ্র নিজের হুঁশে আসতেই রেগে চোয়াল শক্ত করে নেয়। রেগে গিয়ে রোদ সামনে দাঁড়ায়, হাত ধরে টানতে টানতে নিচে ড্রয়িং রুমে নিয়ে আসে। তারপর চিৎকার করে হেনা বেগমকে ডাকে। হেনা বেগম নিজের রুম শুয়েছিলেন। হঠাৎ এমন চিৎকার শুনে নিচে চলে আসেন। শুভ্র চিৎকারে বাড়ির সবাই জড়ো হয়। হেনা খান আসতেই শুভ্র রোদকে ধাক্কা দেয়। রোদ টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। হেনা বেগম রেগে গিয়ে বলেন, কি হচ্ছে শুভ্র? এইসব কেমন অসভ্যতা? শুভ্র রাগান্বিত হয়ে বলে, এই মেয়ের সাহস হয় কি করে আমার রুমে যাবার, আমার জিনিসপত্র হাত দিবার? তোমার কথায় আমি ওকে এই বাড়িতে থাকতে দিছি দাদি, কিন্তু ওর এত বড় কলিজা কে দিছে ওরে আমার রুমে যাবার, আমার জিনিসপত্র হাত দিবার? হেনা বেগম বলেন, এইসব কি বলছিস শুভ্র তুই? আজকের পর থেকে আমি যদি এই মেয়ে আমার আশেপাশে দেখি তো ওকে আমি বাড়ি থেকে বের করব না, ডিরেক্ট গুলি করে মারবো বলে দিলাম। হেনা বেগম রাগান্বিত হয়ে বলেন, কি সব বলছিস শুভ্র তুই? আর ভুলে যাস না তোর আর রোদের সম্পর্ক কি। শুভ্র তাচ্ছিল্য হেসে বলে, ভুলে যাইনি দাদি, অলরেডি সেই সম্পর্ক আমি ভুলে গেছি অনেক আগেই। কথাগুলো বলে থপ থপ পা ফেলে চলে যায় শুভ্র। রোদ এখনো ফ্লোরে পড়ে আছে, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে শুভ্র যাওয়ার দিকে। হেনা বেগম রোদকে ফ্লোর থেকে তোলে। রোদের হাত শুভ্র এত শক্তভাবে ধরে আসছিল, যার কারণে হাতে লাল দাগ পড়ে আছে। হেনা বেগম রোদের মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রোদ টলমলে চোখে হেনা বেগমের দিকে তাকায়। হেনা বেগম বলে ওঠেন, আচ্ছা রোদ, তোকে না বলেছিলাম শুভ্রর সামনে না যেতে? তাহলে কেন তুই ওর রুমে গেলি? রোদ যখন কিছু বলতে যাবে তখন পেছন থেকে হাসি বেগম রাগী চোখে তাকান। রোদ কিছু না বলে মাথা নিচু করে নেয়। হেনা বেগম বলে ওঠে, আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ রুমে চলে যায়। বিকাল 4:30। নীলয় বাসা থেকে সেজে গুজে টিপটপ হয়ে বের হচ্ছে। উদ্দেশ্য তার বাহিরে ঘুরতে যাবে আর ব্লগ ভিডিও করবে। কাঁধে ক্যামেরা ঝোলানো, বাসা থেকে গেট অব্দি আস্তে আস্তে ফোন ক্যামেরা নিজেকে দেখতে ব্যস্ত ছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কাকে ধপাস করে পড়ে যায়, আর যার সাথে ধাক্কা লেগেছে সে নিলয়ের উপরে। নিলয় রেগে গিয়ে বলে, বাল কপাল পড়ে যাওয়ার শনি, কি আমার সাথে লিখে আছে? দুনিয়ার এত মানুষ থাকতে গায়ের উপর আবার কোন শকিনা পড়লো? মনে তো হচ্ছে কোনো আলুর বস্তা গায়ে পড়ে আছে আমার। নীলা রেগে উঠে দাঁড়ায়। নিলয় উঠে দাঁড়ায়। নীলা রেগে গিয়ে বলে, এই যে মিস্টার, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? মানুষজন কি চোখে পড়ে না? আর আলুর বস্তা কাকে বলছেন? হ্যাঁ, নিলয় বিরক্ত হয়ে বলে, আমি না হয় চোখ পকেটে নিয়ে হাঁটি খালাম্মা, আপনি আপনার চোখ তো আপনার চোখের জায়গা ছিল, তো আপনি এত জায়গা থাকতে আলুর বস্তার মতো শরীর নিয়ে এসে আমার মতো একটা নিষ্পুত বাচ্চা ছেলের উপর কেন পড়লেন? আর এতক্ষণ থাকলে হয়তো আমাকে এখন ঢাকা মেডিকেল ভর্তি করতে হতো। আল্লাহ বাঁচাইছে আমারে। আল্লাহ তুমি আমাকে বাঁচাইছ, হাজার হাজার শুক্রিয়া। আমি রাস্তার পোলাপান গো 5 টাকার চকলেট কিনে কেনাবো আমি, আমিন। নীলা রাগান্বিত হয়ে বলে, এই আপনি কাকে আলুর বস্তা বলছেন? হ্যাঁ, নিজেকে বাচ্চা দাবি করছে, আবার দেখতে তো পুরোই জলহস্তির মতো। আর আমি না, আপনি আলুর বস্তা। হাতি, গরু, ছাগল, মহিষ, ভেড়া সব আপনি। বলে রেগে বাড়ির দিকে হাঁটা দেয়। নীলার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। নীলা বাড়ির ভেতর ঢুকে সোজা হেনা বেগমের রুমে চলে যায়। হেনা বেগম সাথে কথা বলে তারপর রোদের রুমে যায়। রোদ ব্যালকনিতে বসে আছে। নীলা পেছন থেকে চোখ চেপে ধরে। রোদ হেসেই বলে,
নীলা চোখ ছাড়। নীলা হেসে ওঠে, তারপর বলে। আচ্ছা, তুই বুঝলি কি করে? আমি রোদ হেসে বলে। কারণ তুই আমার জানে জিগার দোস্ত, তাই। নীলাও হেসে দেয়, তারপর বলে। শোন রোদ, যার জন্য তোর কাছে আসা, কালকে কলেজে নবীন বরণ অনুষ্ঠান, আর তুইও যাচ্ছিস। রোদ বলে। বাসায় অনেক কাজ, আমার যাওয়া হবে না। নীলা বিরক্ত হয়ে বলে। জানতাম আমি তুই এই অজুহাত দিবি, তাই দাদির কাছ থেকে আমি অনুমতি নিয়ে তোর কাছে আসছি। শোন, আমি এখন আর কোনো কথা শুনতে চাই না। তুই কালকে যাবি মানে যাবি। রোদ চুপ আছে, কারণ এই মেয়ে যখন বলেছে তো তাকে নিয়ে ছাড়বে। রোদ আস্তে করেই বলে। আচ্ছা ঠিক আছে, যাব। নীলা খুশিতে রোদকে জড়িয়ে ধরে, তারপর বলে। থ্যাংক ইউ দোস্ত। শোন, কালকে সবাই নীল শাড়ি পরে যাবে, তো আমরাও ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো, ওকে? রোদ ভ্রু কুঁচকে বলে। শাড়ি তো আমার নেই, আর শাড়ি পরে গেলে নানু দেখলে সমস্যা হবে। আরে তুই চাপ নিস না, সেটা আমি দেখে নিব। তুই শুধু সকাল সকাল রেডি থাকিস, ওকে? আমি তোকে নিয়ে আসবো। তারপর আমাদের বাসা থেকে রেডি হয়ে কলেজে যাব। আর আমাদের দুজনের ম্যাচিং শাড়ি আমি কিনে রেখেছি। তুই চাপ নিস না, কিছু হবে না। রোদ আস্তে করেই বলে। আচ্ছা ঠিক আছে। এই একটা মানুষ, তার আর নানু আর বড় মামা তাকে ভালোবাসে, যার জন্য এত কিছু সহ্য করেও এই বাড়িতে পড়ে আছে। নীলা বলে। আচ্ছা রোদ, তোদের বাসায় আসার সময় একটা হাদারামকে বেরিয়ে যেতে দেখলাম, কাঁধে ক্যামেরা নিয়ে। ওইটা কে? রোদ বলে। তুই কার কথা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। হাদারাম আবার কে? নীলা তারপর সব বলে। আরে ওটা তো নিলয় ভাইয়ান। অবাক হয়ে নীলা বলে। রোদ, শুভ ভাই কি দেশে আসছে? রোদ আস্তে করেই বলে। আসছে। নীলা বলে। তোকে কিছু করেনি তো? রোদ তাচ্ছিল্য হেসেই বলে। আমায় আবার কি করবে? কি সব বলছিস? নীলা আবারও বলে। সত্যি বলছিস তো রোদ? রোদ মুখে হাসিটি নেই, বলে। আরে বাবা, সত্যি বলছি। আর তুই এখন বাসায় যা, সন্ধ্যা হয়ে আসছে। নীলা চলে যায়। রাত 12:30। শুভ্র আর অয়ন এমন সময় নিলয়ের রুমে আসে, তারপর শুভ্রকে বলে। ব্রো, তোমায় কিছু কথা বলার ছিল। শুভ্র ল্যাপটপের দিকে তাকিয়ে বলে। ব্রো, আমি বিজনেস থাকতে পারবো না। শুভ্র শান্ত কণ্ঠেই বলে। কেন, কি করবি তাহলে? বাংলা সিনেমার নায়ক জসিমের মতো চানাচুর বিক্রি করবি রাস্তায় রাস্তায়? নিলয় হেসে দিয়ে বলে। তোমার আইডিয়া খারাপ না, তবে এতে অনেক কষ্ট। আমি টিকটক ভিডিও বানাবো আর ব্লগ ভিডিও করব। অয়ন পাশ থেকে বলে ওঠে। তোর মাথা থেকে এখনো এই ব্লগ ভিডিও বানানোর ভূত লাভেনি, হ্যাঁ? ব্রো, তোমার এইভাবে বলা না, বাংলাদেশে কত বড় বড় এটার কন্টেন্ট ক্রিয়েটার আছে, আর এটা তো তোমার একটা বিজনেস। অয়ন নিলয়কে ব্যঙ্গ করেই বলে। তুই কি নিয়ে কন্টেন্ট বানাবি শুনি? নিলয় খুশিতে গদগদ হয়ে বলে। তোমার আর শুভ্র ভাই বাসরাতের ঘাট ভাঙা ব্লগ ভিডিও বানাবো, তারপর দেখবে একদিন ভাইরাল। কথা শেষ করে যখন সামনের দিকে তাকায়, দেখে শুভ্র রাগে চোখে তাকিয়ে আছে। নিলয় ভয়ে আমতা আমতা করে বলে। ব্রো, আমি তো মজা করেছিলাম। আমি আসলে ব্লগ ভিডিও বানাবো, এই না তো তোমাদের সাথে বিজনেস কাজ দেখাশোনা করব। বলেই পেছন ফিরে দেয় দূর, আর বলতে থাকে। ব্লগ ভিডিও পরে বানাবো, আগে জানে বাঁচাই লয় মারবো। অয়ন নিলয়ের হঠাৎ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়া দেখে ফিক করে হেসে দেয়। আসলে এই নিলয়টাও না এখনো বাচ্চা আছে মনে হচ্ছে। সে আগের মতোই চঞ্চল দুষ্ট। আর হাসলেও শুভ্রের মুখের গম্ভীরতা সাফ। দুপুর 11টা। ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ। হঠাৎ কারোর শক্ত হাতের টানের ভেতর একটা অন্ধকার রুমে চলে যায়। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। ভয়ে কেঁপে ওঠে রোদ। যেই না চিৎকার করতে যাবে এমন সময় মুখ চেপে ধরে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ। বাসার সবার জন্য নাস্তা বানিয়ে দিয়ে রুমে এসে সকাল সকাল বাড়ির সামনের গার্ডেনে বসে এক্সারসাইজ করছিল নিলয়। এমন সময় নীলা তাড়াহুড়ো করে গেট দিয়ে ঢুকছে। নীলা দেখে নিলয় জোরে ডাক দেয়। এই যে খালাম্মা, কই যাচ্ছেন আপনি? কারো ডাক শুনে পেছন ফিরে তাকালো নীলা। ভ্রুকুচকে বলে। এটা সেই কালকের হাদারামটা না? আমার খালাম্মা কাকে ডাকছে? নিলয় নীলার সামনে এসে দাঁড়ায়, তারপর বলে। এই বাড়িতে কার কাছে আসছেন? নীলা বিরক্ত হয়ে বলে। আপনাকে বলতে যাব কেন?
নিলয় হেসেই বলে। তো কাকে বলবেন খালাম্মা? নীলা রাগান্বিত হয়ে বলে। এই ছাগলের 3 নম্বর বাচ্চা, শেওড়া গাছের পেতনি জামাই, আপনি কাকে খালামো বলছেন হ্যাঁ? নিলয় হেসে দেয়। আমি তো আপনার নাম জানি না, তাই খালাম্মা বলে ডাকলাম। যদি নামটা বলতেন তাহলে আর ডাকতাম না খালাম্মা। নীলা রাগান্বিত হয়ে আবারও বলে। অসভ্য লোক তো আপনি, নাম জানলেন না তাই বলে খালাম্মা বলবেন? আচ্ছা, তো নামটা বলেন এখন। নীলা রেগে গিয়ে নিলয়কে সামনে থেকে ধাক্কা দেয়, তারপর বাড়ির দিকে যেতে যেতেই বলে। আপনার মতো হাদারামকে এই নীলা কখনোই নিজের নাম বলবে না। নীলার কথা শুনে নিলয় হেসে দেয়, আর নীলা বিরক্তি হয়ে বাসার মধ্যে চলে যায়। নীলা রোদের রুমে গিয়ে দেখে রোদ গোসল করে বেরিয়েছে, এখন ফ্যানের নিচে চুল শুকাচ্ছে। নীলা গিয়ে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলাকে এত সকাল সকাল এই বাড়িতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞাসা করে। তুই এত সকাল সকাল এইখানে? নীলা আর রোদকে জড়িয়ে থাকা অবস্থায় বলে। আম্মু পাঠিয়েছে আমাদের বাসা থেকে নাস্তা করে, তারপর ওখান থেকে রেডি হয়ে কলেজে যাব, তাই এত তাড়াতাড়ি তোকে নিতে আসলাম। রোদ কিছুই বলে না। নীলা আবারও বলে। আচ্ছা রোদ, এই চৌধুরী বাড়ির ছেলেদের কি মাথার তার কি ছেঁড়া নাকি? রোদ বলে। মানে? নীলা তারপর নিলয়ের কথা বলে। রোদ এই কথা শুনে ফিক করে হেসে দেয়। তারপর রোদ বলে। নিলয় ভাই খুব ভালো মানুষ, তবে একটু চঞ্চল টাইপের, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। নীলা মুখ ভেঙে বলে। কতটা ভালো বোঝাই যাচ্ছে, আজ তো একটা হাদারাম। রোদ আবার হেসে দেয়, তারপর বলে। আমার ভাইয়ের বদনাম আমার কাছেই করছিস? নীলা আবার মুখ ভেঙিয়ে বলে। হাদারামকে তো হাদারামই বলবে, এতে আবার বদনামের কি হলো? এখন তুই তাড়াতাড়ি চল, আম্মু তাড়াতাড়ি যেতে বলেছে। তারপর রোদ আর নীলা হেনা বেগমের কাছে বলে চলে যায়। সকালে নাস্তা করে সে 3 ঘন্টা ধরে সেজে যাচ্ছে। নীলা আর রোদ ম্যাচিং নীল রঙের সুতি জামদানি শাড়ি পরেছে। রোদকে সেই 1 ঘন্টা ধরে সাজিয়ে যাচ্ছে নীলা। রোদ বিরক্ত হয়ে বলে। নীলা প্লিজ দোস্ত, এবার থাম। এইভাবে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে, প্লিজ। জানো এই তো হয়ে গেছে, আর 5 মিনিট। রোদকে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। নীলা তারপর বলে। দেখ তো জানো কেমন লাগছে? রোদ আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে চিনতেই পারছে না। অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। হলদে ফর্সা গায়ে নীল রঙের শাড়ি যেন জলজল করছে, সাথে ম্যাচিং অর্নামেন্টস এর সাথে হালকা মেকআপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক। জীবনে প্রথম শাড়ি পরেছে। রোদ নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে। নীলা হেসেই বলে। জানো তোকে যা লাগছে না, কি বলবো, আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম। রোদ ফিক করে হেসে দেয়। নীলা চোখ থেকে কাজল এনে রোদের কানের পাশে লাগিয়ে দিয়ে বলে। ইস, আমার জানু যেন কারণ নজর না লাগে। তারপর দুজন মিলে কলেজ যায়। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। রোদ ভেতরে যেতে ভীষণ লজ্জা লাগছে। এইভাবে কখনো শাড়ি পরে বাইরে আসা হয়নি। নীলা বিরক্ত হয়ে বলে। আরে শালি, এত লজ্জা পাওয়ার কি আছে, ভিতরে চল, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রোদ বলে ওঠে। নীলা দোস্ত, ভীষণ অস্থির লাগছে, ভয় করছে ভীষণ। আরে জানো কিছু হবে না, তুই ভিতরে চল। তারপর দুজনে কলেজের ভেতরে চলে যায়। দুজন কলেজের ভেতরে গিয়ে চেয়ারে বসে। হঠাৎ চোখের সামনে স্টেজে শুভ্রকে দেখে ভয় কেঁপে ওঠে রোদ। একটু পাশে খেয়াল করতেই দেখে অয়ন পাশে একটা চেয়ারে বসে আছে, আর স্টেজের পাশে দাঁড়িয়ে নিলয় ভিডিও করছে। রোদকে এইভাবে ভয় পেতে দেখে নীলা বলে। এমন করছিস কেন, কি হয়েছে? রোদ নীলাকে বলে। আচ্ছা তুই কি জানতি শুভ্র ভাই এইখানে আসবে? নীলা আস্তে করে বলে। কেন? রোদ বলে। তাহলে আমাকে কেন বললি না? আমি যদি তোকে বলতাম যে শুভ্র ভাই এই অনুষ্ঠানে আসবে, তাহলে কি তুই আসতি এই অনুষ্ঠানে? তাই বলিনি। রোদ রেগে গিয়ে বলে। না বলে তুই একদম ঠিক করিসনি। তুই জানিস ওই লোকটা বলেছে উনি যদি তার আশেপাশে আমাকে দেখে তাহলে আমাকে গুলি করে মারবে। আরে বেবি কুল, কিছু হবে না। আর তোর এই কলেজে আসার রাইট আছে, আর এটা তো তোর বাড়ি না, কিছু করবে না, চাপ দিস না। রোদের তারপর যেন ভয় কমে না, কেন যেন অস্থির অস্বস্তি লাগতে আছে। ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ।
হঠাৎ কারো হ্যাচকা টানে কালো অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায়। ভয় কেঁপে ওঠে রোদ যখনই চিৎকার দিতে যাবে। এমন সময় মুখ চেপে ধরে, ভয় যেন প্রাণ পাখি উড়ে যাচ্ছে। হঠাৎ গলায় কারো গরম নিঃশ্বাস পড়তেই রোদ ধরফর করে কেঁপে ওঠে। অন্ধকারে অবয়বটি দেওয়ালের সাথে চেপে ধরে, হঠাৎ গলায় ঠোঁট স্পর্শ পেতেই